সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব ইংরেজি ভাষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেজেন্ট ইডিয়মস এর অর্থ এবং বাক্যে তাদের ব্যবহার নিয়ে। এই প্রেজেন্ট ইডিয়মস গুলো প্রায় সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন করতে দেখা যায়। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রথম যে ফ্রেজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিস ইজ হোয়াই। এর অর্থ এই জন্য। বাক্যে এটি যেভাবে ব্যবহৃত হয়, দিস ইজ হোয়াই আই টোল্ড ইউ কাম হিয়ার। এই জন্যই আমি তোমাকে এখানে আসতে বলেছিলাম। দিস ইজ হোয়াই আই হ্যাভ পানিশড ইউ। এই জন্যই আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম। দিস ইজ হোয়াই আই হ্যাভ গন টু মার্কেট। এই জন্যই আমি বাজারে গিয়েছিলাম। বন্ধুগণ, এরপর আমরা যে ফ্রেজটি নিয়ে আলোচনা করব, দিস ইজ হোয়াট। এর অর্থ এটাই। বাক্যে এটি যেভাবে ব্যবহৃত হয়, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড। আমি এটাই চেয়েছিলাম। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু টক উইথ ইউ। আমি এটাই তোমার সাথে বলতে চেয়েছিলাম। দিস ইজ হোয়াট আই কেপ্ট ফর ইউ। এটাই আমি তোমার জন্য রেখেছিলাম। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে দিস ইজ হাউ। বাক্যে যেভাবে ব্যবহৃত হয়, দিস ইজ হাউ উই ডু দ্য ওয়ার্ক। আমরা এইভাবে কাজটি করি। দিস ইজ হাউ উই ওয়ার্ক হিয়ার। আমরা এইভাবে এখানে কাজ করি। দিস ইজ হাউ উই গেট দ্য নিউজ। আমরা এইভাবে তথ্য পেয়ে থাকি। দিস ইজ হাউ উই সেল প্রোডাক্টস। আমরা এইভাবে পণ্য বিক্রয় করি। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে ফর দিস হোয়াই। এই ফ্রেজটির অর্থ এই জন্য। বাক্যে এটি যেভাবে ব্যবহৃত হয়, ফর দিস হোয়াই আই টোল্ড ইউ কাম হিয়ার। এই জন্যই আমি তোমাকে এখানে আসতে বলেছিলাম। ফর দিস হোয়াই আই হ্যাভ পানিশড ইউ। এই জন্যই আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম। ফর দিস হোয়াই আই হ্যাভ গন টু মার্কেট। এই জন্যই আমি বাজারে গিয়েছিলাম। বন্ধুগণ, আপনাদের নিশ্চয় মনে আছে আমরা এর আগে আরেকটি ফ্রেজ পড়ছিলাম দিস ইজ হোয়াই। সেটির অর্থ ছিল এই জন্য। এখানে আমরা পড়ছি ফর দিস হোয়াই, এটির অর্থ এই জন্য। অর্থাৎ দুটি ফ্রেজের অর্থই একই রকম। এই ধরনের সমজাতীয় ফ্রেজগুলো যদি আমরা একসাথে পড়ি তাহলে সেগুলো মনে রাখা সহজ হয়। এই জন্য আমি এই ফ্রেজটি পড়ার পর আবার এই কথাটি এখানে উল্লেখ করে দিলাম। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে সামথিং লাইক দ্যাট। এইরকম কিছু। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তার সময় হয়তো খেয়াল করে থাকবেন, এই সামথিং লাইক দ্যাট এই ফ্রেজটি ব্যাপকভাবে ব্যবহার করি। আপনি যখন কোনো টক শো কিংবা কোনো কনভারসেশন টিভিতে অথবা ইউটিউব চ্যানেলে দেখবেন, এই ফ্রেজটি প্রায় ক্ষেত্রে ব্যবহার হতে দেখবেন। তো আমরা এই জন্য এই গুরুত্বপূর্ণ ফ্রেজটি নিয়ে এখন আলোচনা করব। এই ফ্রেজটি বাক্যে যেভাবে ব্যবহৃত হয়, আই ওয়ান্টেড টু টেল ইউ সামথিং লাইক দ্যাট। আমি তোমাকে এইরকম কিছু বলতে চেয়েছিলাম। আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট। আমি এরকম কিছু একটা করতে চাই। আই ওয়ান্টেড টু মেক আন্ডারস্ট্যান্ড ইউ সামথিং লাইক দ্যাট। আমি তোমাকে এরকম কিছু বোঝাতে চেয়েছিলাম। এরপরে ফ্রেজটি হচ্ছে আই ওয়ান্ট টু নো। অর্থ আমি জানতে চাই। বাক্যে এটি যেভাবে ব্যবহৃত হয়, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউরসেলফ। আমি তোমার সম্পর্কে জানতে চাই। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ম্যাটার। আমি বিষয়টি সম্পর্কে জানতে চাই। I want to know how to solve the issue.
আমি জানতে চাই কিভাবে বিষয়টি সমাধান করতে হবে। এবার আমরা আলোচনা করব আফটার অল নিয়ে। আফটার অল অর্থ মোটের উপর। বাক্যে ব্যবহার: কোনো কিছু সম্পর্কে ভালো খারাপ সবকিছু বিবেচনা করার পরে চূড়ান্ত মন্তব্য করার ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। যেমন, আফটার অল হি ইজ এ গুড বয়। মোটের উপর সে একজন ভালো ছেলে। ধরুন, কোন এক আলোচনায় আপনারা কোন একজন ছেলে সম্পর্কে আলোচনা করতেছেন। তো ওই আলোচনায় ছেলেটির হয়তো আপনারা অনেকগুলো গুণ দেখতে পেলেন, আবার পাশাপাশি কিছু দোষ ত্রুটি নিয়েও আলোচনা করা হলো। তো চূড়ান্ত রূপে ছেলেটি সম্পর্কে যখন মন্তব্য করবেন, তখন হয়তো মন্তব্যটা এরকম হতেই পারে যে মোটের উপর সে একজন ভালো ছেলে। অর্থাৎ কিছু দোষ ত্রুটি থাকলেও তার ভালো গুণটাই বেশি। এই জন্য তার উপর চূড়ান্ত মন্তব্য করার সময় কথাটা এইভাবে বলা যায়, মোটের উপর সে একজন ভালো ছেলে। এবার পরের উদাহরণগুলো খেয়াল করি। আফটার অল ইউ ডিড এ গুড জব। মোটের উপর তুমি একটি ভালো কাজ করেছো। আফটার অল হি ইজ এ সাকসেসফুল ম্যান। মোটের উপর সে একজন সফল ব্যক্তি। অর্থাৎ কোন একজন ব্যক্তির সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও থাকতে পারে, তবুও যদি তার সফলতার হার বেশি হয়, তাহলে চূড়ান্ত মন্তব্য করার ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, মোটের উপর সে একজন সফল ব্যক্তি। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে অল ইন অল, অর্থ সর্বে সর্বা, মানে সর্বময় ক্ষমতাশালী। বাক্যে ফ্রেজটি যেভাবে ব্যবহৃত হয়, হি ইজ অল ইন দ্য অফিস। অফিসের মধ্যে সেই হলো সর্বে সর্বা। অর্থাৎ অফিসের সবকিছু তিনিই নিয়ন্ত্রণ করেন। অফিস সম্পর্কে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নিতে পারেন। এই ধরনের কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহার করা যাইতে পারে। শেখ হাসিনা ইজ অল ইন দ্য পার্লামেন্ট। সংসদে শেখ হাসিনাই সর্বে সর্বা। অর্থাৎ সংসদে মন্ত্রী, এমপি, চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, স্পিকার সহ অনেকে থাকলেও সেখানে চূড়ান্ত মর্যাদা, চূড়ান্ত ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনারই। তো এই জন্য এই বিষয়টাকে আমরা এইভাবে ইংরেজিতে বর্ণনা করতে পারি, শেখ হাসিনা ইজ অল ইন দ্য পার্লামেন্ট। সংসদে শেখ হাসিনাই সর্বে সর্বা। ডিসি ইজ অল ইন এ ডিস্ট্রিক্ট। জেলা প্রশাসক হলেন একটি জেলার সর্বে সর্বা ব্যক্তি। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে অ্যাট এনি কস্ট, যে কোনো প্রকারে, যে কোনো উপায়ে। বাক্যে ফ্রেজটি যেভাবে ব্যবহৃত হয়, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক অ্যাট এনি কস্ট। যে কোনো উপায়ে হোক আমি কাজটি করবই। ইউ হ্যাভ টু লার্ন দিস লেসন অ্যাট এনি কস্ট। যে কোনো প্রকারেই হোক তোমাকে পাঠটি শিখতে হবে। অ্যাট এনি কস্ট ইউ মাস্ট অ্যারেস্ট হিম। যে কোনো মূল্যেই হোক তুমি তাকে অ্যারেস্ট করতে হবে। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে অ্যাট অল কস্ট। আগের ফ্রেজটি ছিল অ্যাট এনি কস্ট, এটি হচ্ছে অ্যাট অল কস্ট। অ্যাট অল কস্ট হচ্ছে সর্ব উপায়ে বা সবকিছুর বিনিময়ে। অ্যাট এনি কস্টের অর্থ ছিল যে কোনো উপায়ে বা যে কোনো কিছুর বিনিময়ে। তো অ্যাট অল কস্ট ফ্রেজটি বাক্যে যেভাবে ব্যবহৃত হয়, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক অ্যাট অল কস্ট। সবকিছুর বিনিময়ে হলেও আমি কাজটি করবই। ইউ মাস্ট ট্রাই টু বি সাকসেসফুল অ্যাট অল কস্ট। সর্ব উপায়ে তোমাকে সফল হওয়ার চেষ্টা করতে হবে। অ্যাট অল কস্ট উই মাস্ট প্রিভেন্ট করোনা ভাইরাস। সর্ব উপায়ে আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে বিয়ার ইন মাইন্ড, মনে রাখা বা স্মরণে রাখা। বাক্যে যেভাবে ফ্রেজটি ব্যবহৃত হয়, ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্য ম্যাটার। বিষয়টি তোমার মনে রাখা উচিত।
I will bear in my mind about your help. আমি তোমার উপকারের কথা মনে রাখবো বা তোমার উপকারের কথা আমার মনে থাকবে। India should bear in mind what we gave him. আমরা ভারতকে যা দিয়েছি ভারতের তা মনে রাখা উচিত। আমাদের পরের প্রশ্ন হচ্ছে হাই টাইম অর্থ উপযুক্ত সময়। আমরা জানি হাই অর্থ উচ্চ, টাইম অর্থ সময়। অর্থ অনুযায়ী হওয়ার কথা ছিল উচ্চ সময়, কিন্তু যেহেতু এটি একটি ফ্রেজ, এজন্য এর অর্থ সবসময় শাব্দিক অর্থ অনুযায়ী হবে না, এর অর্থ একটি ভিন্নধর্মী হতে পারে। তো এখানে হাই টাইম অর্থ হচ্ছে উপযুক্ত সময়। বাক্যে যেভাবে ব্যবহৃত হয়, দিস ইজ হাই টাইম টু ক্যাচ হিম, তাকে ধরার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার জন্য এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ফর ইউ টু প্রিপেয়ার ইউরসেলফ, তোমার নিজেকে প্রস্তুত করার জন্য এটাই উপযুক্ত সময়। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিকোণ। বাক্যে যেভাবে এটি ব্যবহৃত হয়, ফ্রম দ্য পয়েন্ট অফ মাই ভিউ ইউ ডিড দ্য রাইট জব, আমার দৃষ্টিকোণ থেকে তুমি সঠিক কাজটি করেছো। ফ্রম দ্য পয়েন্ট অফ ইউর ভিউ ইট মে বি রং, তোমার দৃষ্টিকোণ থেকে এটা ভুল মনে হতে পারে। ফ্রম দ্য পয়েন্ট অফ হিজ ভিউ ইট ইজ গুড, তার দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা ঠিক আছে। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, এর অর্থ হচ্ছে অপরদিকে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন অন দ্য আদার হ্যান্ড ফ্রেজটিও ব্যাপকভাবে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করে থাকি। তো বাক্যে এটি যেভাবে ব্যবহৃত হয়, সাধারণত দুটি বিষয়ের পার্থক্য বা বিপরীতমুখী অবস্থান বোঝাতে এই ফ্রেজটি ব্যবহৃত হয়। চলুন তাহলে জেনে নিই দুই একটি উদাহরণ সম্পর্কে। সিলেট ইজ ফেমাস ফর মাজার, অন দ্য আদার হ্যান্ড ঢাকা ইজ ফেমাস ফর বাজার। অর্থ, সিলেট মাজারের জন্য বিখ্যাত, অন্যদিকে ঢাকা বাজারের জন্য বিখ্যাত। আমি আবার বলছি, সিলেট ইজ ফেমাস ফর মাজার, অন দ্য আদার হ্যান্ড ঢাকা ইজ ফেমাস ফর বাজার। অর্থ, সিলেট মাজারের জন্য বিখ্যাত, অন্যদিকে ঢাকা বাজারের জন্য বিখ্যাত। ইউ আর এ সুইট গার্ল, অন দ্য আদার হ্যান্ড আই এম এ নটি বয়। তুমি হলে মিষ্টি মেয়ে, অন্যদিকে আমি হলাম দুষ্ট ছেলে। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে ইন দ্য মিন টাইম, এর অর্থ হচ্ছে ইতিমধ্যে। এটি বাক্যে যেভাবে ব্যবহৃত হয়, সাধারণত দুটি কাজের মধ্যবর্তী সময়ে কিছু করার ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহৃত হয়। যেমন, ইউ ক্যান গো ফর ইটিং, ইন দ্য মিন টাইম আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। তুমি এখন খেতে যাও, আমি ইতিমধ্যে কাজটি সেরে ফেলি। আই এম কামিং সুন, ইন দ্য মিন টাইম প্লিজ হায়ার এ ট্যাক্সি ফর মি। আমি দ্রুত আসতেছি, ইতিমধ্যে আমার জন্য একটি ট্যাক্সি দেখো। এরপর যে ফ্রেজটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এ বেড অফ রোজেস। এর শাব্দিক অর্থ হচ্ছে পুষ্পসজ্জা, তবে এর ব্যবহারিক বা প্রায়োগিক অর্থ করা হয় সুখের স্থান বা সুখের বিষয়। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, when you have come to my life it has become a bed of roses। যখন তুমি আমার জীবনে এসেছো তখন আমার জীবনটা পুষ্পসজ্জা হয়ে গেছে। আমি আবার বলছি, এ বেড অফ রোজেস। এর শাব্দিক অর্থ পুষ্পসজ্জা, তবে ব্যবহারিক বা প্রায়োগিক অর্থ হচ্ছে সুখের স্থান বা সুখের বিষয়। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, when you have come to my life it has become a bed of roses। যখন তুমি আমার জীবনে এসেছো তখন আমার জীবনটা পুষ্পসজ্জা হয়ে গেছে। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এ বেড অফ থর্নস। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ হ্যাভ মেক মাই লাইফ লাইক এ বেড অফ থর্নস। তুমি আমার জীবনটাকে কণ্টক সজ্জায়
বা নরকে পরিণত করেছ। আমি আবারও বলছি, এ বেড অফ থর্নস ফ্রেজটির শাব্দিক অর্থ কণ্টকসজ্জা, তবে এর ব্যবহারিক বা প্রায়োগিক অর্থ হচ্ছে কষ্টের স্থান বা কষ্টকর বিষয়। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ হ্যাভ মেক মাই লাইফ লাইক এ বেড অফ থর্নস। তুমি আমার জীবনটাকে কণ্টকসজ্জায় পরিণত করেছ, বা তুমি আমার জীবনটাকে নরকে পরিণত করেছ। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এ বার্ড অফ প্যাসেজ। ফ্রেজটির শাব্দিক অর্থ করলে পাই একটি জানালার পাখি, অর্থাৎ জানালার দ্বারা একটি পাখি যেমন অস্থায়ী ভিত্তিতে আসে আবার যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারে, ঠিক এর ব্যবহারিক অর্থ তেমনটাই করা হয়েছে। এর ব্যবহারিক বা প্রায়োগিক অর্থ করা হয়েছে ভ্রাম্যমাণ লোক। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ আর এ বার্ড অফ প্যাসেজ, হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। তুমি একজন ভ্রাম্যমাণ লোক, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব। পরের ফ্রেজটি হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এর অর্থ বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ অপ্রত্যাশিত কিছু বা পূর্বাভাসবিহীন কোনো ঘটনা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, When I heard the news of his death, it seems to me a bolt from the blue. যখন আমি তার মৃত্যু খবরটা পাই, তখন আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলো। আমি আবার বলছি, এ বোল্ট ফ্রম দ্য ব্লু ফ্রেজটির অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ অপ্রত্যাশিত কিছু বা পূর্বাভাসবিহীন কোনো ঘটনা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, When I heard the news of his death, it seems to me a bolt from the blue. যখন আমি তার মৃত্যু খবরটা পাই, তখন আমার কাছে এটি বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলো। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এ বোসম ফ্রেন্ড, যার অর্থ ঘনিষ্ঠ বন্ধু। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ আর নট অনলি মাই ফ্রেন্ড, ইউ আর এ বোসম ফ্রেন্ড অফ মি। তুমি শুধু আমার একজন বন্ধুই নয়, বরং একজন ঘনিষ্ঠ বন্ধু। পরের ফ্রেজটি হচ্ছে এ ডেড লেটার, যার শাব্দিক অর্থ করলে আমরা পাই একটি মৃত চিঠি, অর্থাৎ যার কোনো গুরুত্ব নেই। তো এর প্রায়োগিক অর্থ একই রকম করা হয়েছে। এই ডেড লেটারের প্রায়োগিক অর্থ হচ্ছে অকেজো দলিল। এই ডেড লেটারের প্রায়োগিক বা ব্যবহারিক অর্থ হচ্ছে অকেজো দলিল। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, Why are you showing this paper to me? It is a dead letter. তুমি আমাকে এই কাগজটি কেন দেখাচ্ছ? এটা তো একটা অকেজো দলিল। এরপর যে ফ্রেজটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এ বেড অফ রোজেস। এটি শাব্দিক অর্থ করলে দাঁড়ায় পানির বাহিরে একটি মাছ, অর্থাৎ পানির বাহিরে থাকা একটি মাছ যেমন ছটফট করতে থাকে। এই ফ্রেজটির ভাবানুবাদগত অর্থ ঠিক তেমনটাই। ফ্রেজটির ভাবানুবাদগত অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, I felt like a fish out of water in this new situation. এই নতুন পরিস্থিতিতে আমি অস্বস্তিকর অবস্থা অনুভব করছি। আমি আবারও বলছি, I felt like a fish out of water in this new situation. এই নতুন পরিস্থিতিতে আমি অস্বস্তিকর অবস্থা অনুভব করছি। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এ হার্ড নাট টু ক্র্যাক। এর ভাবানুবাদগত অর্থ হচ্ছে শক্ত প্রকৃতির লোক বা কঠিন সমস্যা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, ইউ আর এ ম্যান লাইক এ হার্ড নাট টু ক্র্যাক, ইউ উইল নট কনফেস ইউর মিস্টেক এট অল। তুমি হলে শক্ত প্রকৃতির একজন লোক, তুমি কখনো তোমার ভুল স্বীকার করবে না। আমি আবারও বলছি,
You are a man like a hard nut to crack. You will not confess your mistake at all. তুমি হলে শক্ত প্রকৃতির একজন লোক, তুমি কখনো তোমার ভুল স্বীকার করবে না। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে a lame excuse। এটির ভাবানুবাদগত অর্থ খোড়া যুক্তি বা বাজে ওজর। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, টেল মি দ্য ট্রুথ, ডোন্ট গিভ এনি লেম এক্সকিউজ। আমাকে সত্যি কথাটাই বলো, কোনো প্রকার খোড়া অজুহাত দেখাবে না। আমি আবারও বলছি, টেল মি দ্য ট্রুথ, ডোন্ট গিভ এনি লেম এক্সকিউজ। আমাকে সত্যি কথাটাই বলো, কোনো প্রকার খোড়া অজুহাত দেখাবে না। পরের ফ্রেজটি হচ্ছে এ লট অফ। এর অর্থ প্রচুর পরিমাণে। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, I have not a lot of money, but I have a humanitarian mind. আমার প্রচুর টাকা নেই, কিন্তু আমার একটি মানবিক হৃদয় আছে। আমি আবার বলছি, I have not a lot of money, but I have a humanitarian mind. আমার প্রচুর টাকা নেই, কিন্তু আমার একটি মানবিক হৃদয় আছে। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এ ম্যান অফ লেটার্স। এটি শাব্দিক অর্থ করলে দাঁড়ায় বর্ণের একজন ব্যক্তি, অর্থাৎ বর্ণ সম্পর্কে জ্ঞান রাখে এমন একজন ব্যক্তি। এই অর্থের সাথে মিল রেখে ভাবানুবাদগত অর্থ বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, হি ইজ এ ম্যান অফ লেটার্স, উই শুড রেসপেক্ট হিম। তিনি একজন বিদ্বান ব্যক্তি, আমাদের উচিত তাকে সম্মান করা। আমি আবার বলছি, হি ইজ এ ম্যান অফ লেটার্স, উই শুড রেসপেক্ট হিম। তিনি একজন বিদ্বান ব্যক্তি, আমাদের উচিত তাকে সম্মান করা। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এ ম্যান অফ পার্টস। এটির ভাবানুবাদগত অর্থ হচ্ছে দক্ষতা সম্পন্ন ব্যক্তি। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, ইউ আর এ ম্যান অফ পার্টস, ইউ উইল গেট জব ভেরি সুন। তুমি হলে একজন দক্ষ লোক, তুমি খুব শীঘ্রই কাজ পেয়ে যাবে। আমি আবার বলছি, ইউ আর এ ম্যান অফ পার্টস, ইউ উইল গেট জব ভেরি সুন। তুমি হলে একজন দক্ষ লোক, তুমি খুব শীঘ্রই কাজ পেয়ে যাবে। পরের ফ্রেজটি হচ্ছে এ ম্যান অফ স্ট্র। এর শাব্দিক অর্থ করলে দাঁড়ায় খড়ের একজন ব্যক্তি, অর্থাৎ এটি তাচ্ছিল্য অর্থে ব্যবহৃত হয়েছে। এর ভাবানুবাদগত অর্থ করা হয়েছে অপদার্থ ব্যক্তি। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ আর এ ম্যান অফ স্ট্র, নাথিং উইল বি ডান বাই ইউ। তুমি একটা অপদার্থ লোক, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। আমি আবারও বলছি, ইউ আর এ ম্যান অফ স্ট্র, নাথিং উইল বি ডান বাই ইউ। তুমি একটা অপদার্থ লোক, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। পরের ফ্রেজটি হচ্ছে এ পিচ অফ কেক। এর অর্থ সহজ কাজ বা সহজ বিষয়, অর্থাৎ এক টুকরো কেক খাওয়া যেমনটা সহজ, মুখে দিলেই গিলে ফেলা যায়। এই ফ্রেজটির ভাবানুবাদগত অর্থ ঠিক তেমনটাই করা হয়েছে, সহজ কাজ বা সহজ বিষয়। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, টু গেইন প্রফিট ফ্রম এ বিজনেস ইজ নট এ পিচ অফ কেক। কোনো ব্যবসা থেকে লাভ অর্জন করা সহজ কাজ নয়। আমি আবার বলছি, টু গেইন প্রফিট ফ্রম এ বিজনেস ইজ নট এ পিচ অফ কেক। কোনো ব্যবসা থেকে লাভ অর্জন করা সহজ কাজ নয়। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ফ্রেজটি শাব্দিক অর্থ করলে দাঁড়ায় দুনিয়ার একজন ব্যক্তি।
অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার কাজেই ব্যস্ত। এই ফ্রেজটির শাব্দিক অর্থের সাথে মিল রেখে ভাবানুবাদগত অর্থ করা হয়েছে বৈষয়িক লোক, যে সবসময় স্বার্থ বুঝে। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ল্ড, ইউ ক্যান্ট এক্সপেক্ট ফ্রম হিম এনি হিউম্যানিটারিয়ান হেল্প। সে হচ্ছে একজন বৈষয়িক ব্যক্তি, তুমি তার কাছ থেকে কোনো প্রকার মানবিক সহযোগিতা আশা করতে পারো না। আমি আবারও বলছি, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ল্ড, ইউ ক্যান্ট এক্সপেক্ট ফ্রম হিম এনি হিউম্যানিটারিয়ান হেল্প। সে হচ্ছে একজন বৈষয়িক ব্যক্তি, তুমি তার কাছ থেকে কোনো প্রকার মানবিক সহযোগিতা আশা করতে পারো না। এরপর যে ফ্রেজটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এ স্লো কোচ। এর শাব্দিক অর্থ করলে আমরা পাই স্লো মানে ধীর, কোচ মানে প্রশিক্ষক বা গাড়ি। তো এ স্লো কোচ মানে হচ্ছে একজন ধীরগতির প্রশিক্ষক কিংবা একটি ধীরগতির গাড়ি। তো যেটাই আমরা অর্থ করি, মূলত এখানে ধীরগতি বা অলসতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এর শাব্দিক অর্থের সাথে মিল রেখে ফ্রেজটির ভাবানুবাদমূলক অর্থ করা হয়েছে অলস ব্যক্তি, অর্থাৎ যে সবকিছু ধীরগতিতে করে। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ আর এ স্লো কোচ, দি ওয়ার্ক ওয়ন্ট বি ডান বাই ইউ। তুমি হলে অলস ব্যক্তি, তোমার দ্বারা কাজটি হবে না। আমি আবার বলছি, ইউ আর এ স্লো কোচ, দি ওয়ার্ক ওয়ন্ট বি ডান বাই ইউ। তুমি হলে অলস ব্যক্তি, তোমার দ্বারা কাজটি হবে না। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে অ্যাবভ অল, যার অর্থ সর্বোপরি বা সবকিছুর শেষ কথা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, অ্যাবভ অল, ইট ইজ এ সলভেবল ইস্যু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সর্বোপরি এটি হলো একটি সমাধানযোগ্য বিষয়, এটা নিয়ে চিন্তা করিও না। আমি আবার বলছি, অ্যাবভ অল, ইট ইজ এ সলভেবল ইস্যু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সর্বোপরি এটি হলো একটি সমাধানযোগ্য বিষয়, এটা নিয়ে চিন্তা করিও না। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এবিসি, যার অর্থ প্রাথমিক জ্ঞান বা মৌলিক জ্ঞান। অর্থাৎ আমরা ইংরেজি বর্ণমালা শেখার সময় প্রথমেই যে তিনটি বর্ণ শিখি সেটি হচ্ছে এবিসি। এই জন্য এবিসি দিয়েই যেহেতু ইংরেজি বর্ণমালার শুরু হয়, তাই এবিসি এর ভাবানুবাদমূলক অর্থ করা হয়েছে প্রাথমিক জ্ঞান বা মৌলিক জ্ঞান। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, হাউ উইল ইউ ডিবেট উইথ মি অন দিস পয়েন্ট, ইউ ডোন্ট হ্যাভ এনি এবিসি নলেজ অ্যাবাউট ইট। তুমি কিভাবে এই বিষয়ে আমার সাথে বিতর্ক করবে, তোমার তো এই বিষয়ে প্রাথমিক জ্ঞানই নেই। আমি আবার বলছি, হাউ উইল ইউ ডিবেট উইথ মি অন দিস পয়েন্ট, ইউ ডোন্ট হ্যাভ এনি এবিসি নলেজ অ্যাবাউট ইট। তুমি কিভাবে এই বিষয়ে আমার সাথে বিতর্ক করবে, তোমার তো এই বিষয়ে প্রাথমিক জ্ঞানই নেই। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে এ টু জেড, যার অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা জানি ইংরেজি বর্ণমালার শুরুর বর্ণ এ এবং শেষ বর্ণ জেড, তাই এ টু জেড দ্বারা মূলত শুরু থেকে শেষ পর্যন্তকেই বোঝানো হয়। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, চেক ইউর হোল আনসার পেপার ফ্রম এ টু জেড বিফোর সাবমিটিং টু দ্য টিচার। স্যারের কাছে তোমার উত্তরপত্র জমা দেওয়ার পূর্বে পুরো উত্তরপত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে চেক করে দেখো। আমি আবার বলছি, চেক ইউর হোল আনসার পেপার ফ্রম এ টু জেড বিফোর সাবমিটিং টু দ্য টিচার। স্যারের কাছে তোমার উত্তরপত্র জমা দেওয়ার পূর্বে পুরো উত্তরপত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে চেক করে দেখো। আমাদের পরের ফ্রেজটি হচ্ছে অ্যাবভ বোর্ড, যার অর্থ প্রকাশ্যে বা খোলাখুলি বা সন্দেহের অতীত। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি,
হিজ ডিলিংস আর ওপেন অ্যান্ড অ্যাবভ বোর্ড। তার কাজকর্ম খোলাখুলি এবং সন্দেহের অতীত। আমি আবার বলছি, হিজ ডিলিংস আর ওপেন অ্যান্ড অ্যাবভ বোর্ড। তার কাজকর্ম খোলাখুলি এবং সন্দেহের অতীত। এরপর যে ফ্রেজটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে বা তদনুসারে। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য ডিক্টেটস অফ ইসলাম উই শুড সে আওয়ার প্রেয়ার্স 5 times ডেইলি। ইসলামের নির্দেশনা অনুসারে আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আমি আবার বলছি, অ্যাকর্ডিং টু দ্য ডিক্টেটস অফ ইসলাম উই শুড সে আওয়ার প্রেয়ার্স 5 times ডেইলি। ইসলামের নির্দেশনা অনুসারে আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। পরের ফ্রেজটি হচ্ছে অ্যাসিড টেস্ট। এর অর্থ অগ্নি পরীক্ষা বা কঠিন পরীক্ষা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, ইট ইজ এ অ্যাসিড টেস্ট ফর মি, আই মাস্ট হ্যাভ টু উইন ইন দিস টেস্ট। এটা আমার জন্য একটি অগ্নি পরীক্ষা, এই পরীক্ষায় আমাকে জিততেই হবে। আমি আবার বলছি, ইট ইজ এ অ্যাসিড টেস্ট ফর মি, আই মাস্ট হ্যাভ টু উইন ইন দিস টেস্ট। এটা আমার জন্য একটি অগ্নি পরীক্ষা, এই পরীক্ষায় আমাকে জিততেই হবে। পরের ফ্রেজটি হচ্ছে অ্যাক্ট ফর। এর অর্থ কারো পরিবর্তে কাজ করা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, আই এম নট ইন দিস ডিউটি, আই এম জাস্ট অ্যাক্টিং ফর ইউ। এটা করা আমার দায়িত্ব নয়, আমি কেবল তোমার পরিবর্তে কাজ করতেছি। আমি আবার পড়ছি, I am not in this duty, I am just acting for you. এটা করা আমার দায়িত্ব নয়, আমি কেবল তোমার পরিবর্তে কাজ করতেছি। পরের ফ্রেজটি হচ্ছে অল বাট, অর্থ প্রায়। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, দি ফ্যাশন ওয়াজ অল বাট ডেড, রোগীটি প্রায় মৃত ছিল। আবার বলছি, দি ফ্যাশন ওয়াজ অল বাট ডেড, রোগী প্রায় মৃত ছিল। আরো একটি উদাহরণ দিতে পারি, দি স্টেশন ওয়াজ অল বাট ডিসোলেট, স্টেশনটি প্রায় জনশূন্য ছিল। আবার বলছি, দি স্টেশন ওয়াজ অল বাট ডিসোলেট, স্টেশনটি প্রায় জনশূন্য ছিল। পরের ফ্রেজটি হচ্ছে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। এর অর্থ আগুনে ঘি ঢালা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, দি পিপল ওয়াজ অলরেডি এক্সাইটেড ইন দিস ইস্যু, মোরওভার দ্য চেয়ারম্যানস স্পিচ অ্যাক্টেড লাইক অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার ইন ইট। এই ইস্যুতে জনগণ এমনিতেই উত্তেজিত ছিল, তার উপর চেয়ারম্যানের বক্তৃতায় তা আগুনে ঘি ঢালার কাজ করল। আমি আবার বলছি, দি পিপল ওয়াজ অলরেডি এক্সাইটেড ইন দিস ইস্যু, moreover the chairman's speech acted like adding fuel to the fire in it. এই ইস্যুতে জনগণ এমনিতেই উত্তেজিত ছিল, তার উপরে চেয়ারম্যানের বক্তৃতা এতে আগুনে ঘি ঢালার কাজ করলো। পরের ফ্রেজটি হচ্ছে অল ডে লং। এর অর্থ সারাক্ষণ বা পুরো সময়। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, আই উইল বি বিজি অল ডে লং, ডোন্ট কল মি টুডে। আমি আজকে সারাদিন ব্যস্ত থাকবো, আমাকে আজকে কল দিও না। আমি আবার বলছি, আই উইল বি বিজি অল ডে লং, ডোন্ট কল মি টুডে। আমি আজকে সারাদিন ব্যস্ত থাকবো, আমাকে আজকে কল দিও না। পরের ফ্রেজটি হচ্ছে অল গ্রিক। এর অর্থ দুর্বোধ্য বা মাথার উপর দিয়ে যাওয়া। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, হোয়াট ইউ হ্যাভ সেড সো ফার ইজ অল গ্রিক টু মি। এতক্ষণ পর্যন্ত তুমি যা বললে তার সবকিছুই আমার মাথার উপর দিয়ে গেল। আমি আবার বলছি, হোয়াট ইউ হ্যাভ সেড সো ফার ইজ অল গ্রিক টু মি। এতক্ষণ পর্যন্ত তুমি যা বললে তার সবকিছুই আমার মাথার উপর দিয়ে গেল। পরের ফ্রেজটি হচ্ছে অল অন এ সাডেন। এর অর্থ হঠাৎ। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, অল অন এ সাডেন আই গট দ্য নিউজ অফ হিজ ডেথ। হঠাৎ আমি তার মৃত্যু সংবাদ পেলাম।
আমি আবার বলছি, all on a sudden I got the news of his death. হঠাৎ আমি তার মৃত্যু সংবাদ পেলাম। পরের ফ্রেজটি হচ্ছে all over, এর অর্থ সর্বত্র বা সবখানে। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, your fame has spreaded all over after doing the work. কাজটি করার পরে তোমার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমি আবার বলছি, your fame has spreaded all over after doing the work. কাজটি করার পরে তোমার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। পরের ফ্রেজটি হচ্ছে all the same, এর অর্থ একই কথা বা সমান কথা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, it is all the same whether you like me or not. তুমি আমাকে পছন্দ করো বা না করো আমার জন্য একই কথা। আমি আবার বলছি, it is all the same whether you like me or not. তুমি আমাকে পছন্দ করো বা না করো আমার জন্য একই কথা। পরের ফ্রেজটি হচ্ছে an open secret, একটি উন্মুক্ত রহস্য। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, don't try to hide the matter, it is now an open secret. বিষয়টি লুকানোর চেষ্টা করো না, এটি এখন একটি উন্মুক্ত রহস্য। আমি আবার বলছি, don't try to hide the matter, it is now an open secret. বিষয়টি লুকানোর চেষ্টা করো না, এটি এখন একটি উন্মুক্ত রহস্য। পরের ফ্রেজটি হচ্ছে answer for, এর অর্থ দায়ী থাকা বা জবাবদিহি করা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, every man must answer for his actions to God. প্রত্যেক লোককে স্রষ্টার নিকট তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। আমি আবার বলছি, every man must answer for his actions to God. প্রত্যেক লোককে স্রষ্টার নিকট তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। পরের ফ্রেজটি হচ্ছে apple of one's eye, এর অর্থ চোখের মণি বা প্রিয় ব্যক্তি। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, I love you very much, you are apple of my eyes. আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো আমার চোখের মণি। আমি আবার বলছি, I love you very much, you are apple of my eyes. আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো আমার চোখের মণি। পরের ফ্রেজটি হচ্ছে as a matter of fact, এর অর্থ বাস্তবিক পক্ষে বা প্রকৃতপক্ষে। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, as a matter of fact, you are really a cute girl. বাস্তবিক পক্ষে তুমি সত্যিই একজন সুন্দর মেয়ে। আমি আবার বলছি, as a matter of fact, you are really a cute girl. বাস্তবিক পক্ষে তুমি সত্যিই একজন সুন্দর মেয়ে। পরের ফ্রেজটি হচ্ছে as a rule অথবা as usual, এর অর্থ সাধারণত বা সচরাচর। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, as a rule, every Sunday I gift a rose to my girlfriend. সাধারণত প্রতি রবিবার আমি আমার প্রিয়াকে একটি করে গোলাপ ফুল উপহার দিই। আমি আবার বলছি, as a rule, every Sunday I gift a rose to my girlfriend. সাধারণত প্রতি রবিবার আমি আমার প্রিয়াকে একটি করে গোলাপ ফুল উপহার দিই। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।